আপাত দৃষ্টিতে একটি পরিকল্পিত রাজনৈতিক নির্মম নৃশংস খুন, যেটা পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষকে ভীত করে দিয়েছে। এবং তারা প্রশ্ন করছেন যে এবার কি তাহলে ভীত থেকে আতঙ্কিত হওয়ার জায়গা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে? এখন এই মুহূর্তে বাংলার বুকে কারা ভয় পাচ্ছেন আপনি যদি এই প্রশ্ন করেন, এবং আপনি যদি জানতে চান যে যারা ভয় পাচ্ছেন তারা বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কোন দলের সমর্থক, কোন দলটা করেন, তাহলে উত্তর দেওয়া যাবে না। এই মুহূর্তে বাংলার মানুষ যারা ভয় পাচ্ছেন তারা নিতান্ত সাধারণ মানুষ, যারা কোনো হিংসা, মারামারি, হানাহানির মধ্যে থাকতে চান না, যারা প্রতিদিন সকালে বেরিয়ে অফিসে যান এবং অফিস থেকে ভালো করে শান্তি মতো যারা বাড়ি ফিরতে চান। সেই সমস্ত দোকানদার মনে করুন যারা বাজারে দোকানটা খোলেন কিন্তু দুটো দলের মধ্যে ঝামেলা লেগে গেলে ঝামেলার মাঝখানে যারা পড়তে চান না, যারা প্রত্যেক দিন রাতে বাড়ি ফিরে আসতে চান। দেখুন বিষয়টা হচ্ছে 2011 বা 2021-এর তুলনায়, এই দুটো বছরের তুলনায় 2026-এর এই যে পালাবদলের নির্বাচন হয়েছে সেখানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে অনেক কম হিংসার মাধ্যমে কিন্তু এই রাজনীতি দেখতে পাওয়া গেছে 2026-এ। হয়নি একেবারে এমনটা বলা যাবে না, কিন্তু অনেকটাই কম দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, এই কথাটা বলা যেতে পারে যে 2026-এর ভোটের ফলাফল বেরোনোর পর এবং শপথ গ্রহণ যে নতুন সরকার করবে তার আগে এই মাঝখানের সময়টায় কিন্তু বেশ কিছু হিংসার ছবি উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী বা পার্টি অফিসের উপর আক্রমণ, প্রতি আক্রমণের ঘটনা সামনে উঠে এসেছে। বিজেপির বড় বড় নেতারা বারবার দাবি করেছেন যে এগুলো মানা হবে না এবং তার সুরাহা করার জন্য নানা রকম পদক্ষেপের কথা তারা বারবার বলেছেন। বিজেপির বহু নেতা, বড় নেতা এই কথাটা বলেছেন, এই দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা যারা ছিলেন এতদিন তারা এই মুহূর্তে রীতিমতো ওত পেতে বসে রয়েছেন বিজেপিতে ঢোকার জন্য। তারা বিজেপি সেজে এই মুহূর্তে বেশি বেশি করে নিজেদের বিজেপি প্রমাণ করার জন্য এরকম অনেক কাজকর্ম করছেন। বা তৃণমূলের একটা লবির আরেকটা লবির ওপরে রাগ ছিল, তারা গিয়ে সেই রাগটা বের করে দিচ্ছে বিজেপির নামে, এরকম ঘটনাও দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির কিছু কর্মী সমর্থকদের মুখ থেকে এই যুক্তিও শোনা গিয়েছিল যে না দেখুন আগের থেকে এবারে কিন্তু অনেক কম হচ্ছে যাই হচ্ছে, এবং তারই সঙ্গে অনেকে এটাও বলেছিলেন যে এইটুকু তো হবেই। দেখুন এই সমস্ত কিছু নিয়ে এতদিন চর্চা চলছিল, কথাবার্তা চলছিল, আদান প্রদান চলছিল, এই সব কিছুকে স্তব্ধ করে দিল গতকাল রাতের এই খুনের ঘটনা। আপনারা সবাই এতক্ষণে জানেন যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তাকে অত্যন্ত নৃশংসভাবে মধ্যমগ্রামের কাছে গুলি করে খুন করা হয়েছে। এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে দুষ্কৃতীরা গাড়ি করে আসে, সেখানে বাইকে করে আসে এবং এলোপাথারি গুলি চালানো হয় চন্দ্রনাথ বাবুর গাড়ি লক্ষ্য করে, তার গাড়ির জানলা দিয়ে, এবং সেখানে চন্দ্রনাথ বাবু এবং তার পাশে তার গাড়ির ড্রাইভার যিনি ছিলেন দুজনের গায়ে গুলি লাগে। তারপর তাদের দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার গাড়ির চালকের চিকিৎসা কিন্তু সেখানে শুরু হয়। রাতের বেলা, বেশ অনেকটা রাতের দিকে এই ঘটনা সামনে আসে এবং তারপর কিন্তু একেবারে দাবানলের মতো গোটা রাত জুড়ে, বিশেষ করে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়েছে। সেই সময় জানা যায় যে বিজেপির প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু ওই ঘটনাস্থলে, ওই কাছাকাছি যে হাসপাতাল, সেই হাসপাতালের সামনে গিয়ে তারা হাজির হয়েছেন। অনেকে বিক্ষোভ দেখান, তাদের বক্তব্য ছিল যে যারা দোষ করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারই সঙ্গে দেখা যায় যে বিজেপির প্রচুর নবনির্বাচিত বিধায়ক এবং তারই সঙ্গে বেশ কিছু সাংসদ, বিজেপির নেতারা, তারা সকলে ওই জায়গায় পৌঁছে গেছেন। তারা সকলে শুভেন্দু অধিকারীর পাশে রয়েছেন। শুভেন্দু অধিকারী নিজেও সেই জায়গায় গিয়ে পৌঁছান। শুভেন্দু অধিকারী সেখানে সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে যে দাবিটা করেন সেটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে, বেশ কিছুদিন ধরে রেকি করে, পরিকল্পনা করে চন্দ্রনাথ রথের গাড়ি ফলো করে গিয়ে রীতিমতো তাকে খুন করা হয়েছে। এবং তারই সঙ্গে জানা যায় যে আমাদের বর্তমানে রাজ্য পুলিশের ডিজির দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা, তিনিও কিন্তু ওই জায়গায় পৌঁছেছেন। এবং প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে যারা গাড়ি নিয়ে এসেছিলেন, সেই খুনটা যারা করেছেন, যে দুষ্কৃতীরা, সেই গাড়ি খুঁজে পাওয়া গেছে, পুলিশ সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে। দেখা যাচ্ছে গাড়ির যে নম্বর প্লেট ছিল সেটা ভুয়ো, এবং এই বর্তমানে সেই তদন্ত এগোচ্ছে। পুলিশ অনেকগুলো ক্লু পেয়েছে, সেই নিয়ে তদন্ত এগোচ্ছে। সিআইডি, পুলিশ এই সবাই মিলে তারা তদন্ত করছেন এবং এসআইটিও গঠন করা হয়েছে। জানা যাচ্ছে চন্দ্রনাথ বাবুর স্ত্রী, তিনি বলেছেন আমার স্বামীকে তো আর ফিরে পাবো না, কিন্তু আমি জানতে চাই কারা এটা করলো এবং তাদের এনকাউন্টার চাই। আগেই বললাম চন্দ্রনাথ বাবুর খুনের কথা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিজেপির প্রচুর কর্মী সমর্থকরা হাসপাতালের বাইরে গিয়ে মধ্যরাতেই কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ছিল দোষীদের গ্রেপ্তার করতে হবে। বিজেপির একাংশ কর্মী সমর্থকদের তরফ থেকে এই দাবি তোলা হয় যে এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ যুক্ত রয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবার দেখুন এই খুনের ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস এই খুনের পেছনে রয়েছে, খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে, এইরকম একটা ধারণা কিন্তু বিজেপির কর্মী সমর্থক যারা
রয়েছেন তাদের মধ্যে একেবারে বদ্ধমূল হয়েছে এবং তারা শাস্তি দাবি করছেন। তারই সঙ্গে বিজেপির একাধিক কর্মী সমর্থক কিন্তু এই মুহূর্তে দাবি করতে শুরু করেছেন যে আর গান্ধী নীতি নিয়ে চললে হবে না, এবার আমাদের একেবারে হাত খুলে বদলা নেবার জায়গা দিতে হবে। এবার প্রশাসনের তরফ থেকে অবশ্যই প্রশাসনের যা কাজ তারা তো করবেই। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একাধিকবার এর আগে এই শান্তি বজায় রাখার কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা অশান্তি করবেন তাদের দল থেকে বের করে দেওয়া হবে বা প্রশাসন ব্যবস্থা নেবে। এই ঘটনার পরেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূলের ভাষায় কিন্তু আমরাও কথা বলতে পারি, আমরাও কথা বলতে জানি, কিন্তু আমরা সেটা বলছি না, বলবো না, এটাই আমাদের অবস্থান। এখন বিষয়টা হচ্ছে শ্রমিকবাবু বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই অবস্থানের কথা বলছেন, পার্টি লাইনের কথা বলছেন এবং অবশ্যই যেহেতু বিজেপি অত্যন্ত রেজিমেন্টেড একটা পার্টি, আশা করা যায় যে বিজেপির আরও ওপরের যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের তরফ থেকেও নিশ্চয়ই এই নির্দেশ এবং বার্তাই সামনে এসেছে, যেটা বিজেপির রাজ্য সভাপতি কিন্তু সামনে রাখছেন। এখন যেহেতু বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, পার্টি লাইন যেটা থাকে বিজেপির একদম উপরতলার থেকে নেতারা যে কথাটা বা নির্দেশটা দেন বিজেপির সমস্ত কর্মী সমর্থকরা সেই কথা মানতে বাধ্য বা সেই রকমভাবেই তারা চলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সভাপতির এই বক্তব্য, এই বার্তা, সেটা নিচুতলার কর্মীরা কতটা মানছেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং তারই সঙ্গে আরও একটা কথা অবশ্যই বলতে হয় যে শুভেন্দু অধিকারী তিনি নিজেও কিন্তু এরকম সচেতনতার বার্তা দিয়েছেন এবং শুভেন্দু অধিকারীও বলেছেন যে পুলিশের উপরে ভরসা রাখুন, পুলিশ তদন্ত করছে, ক্লু পাওয়া গেছে, সব রকমভাবে তদন্ত এগোচ্ছে, দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু শুভেন্দু অধিকারীও শপথ গ্রহণের আগে এইরকম একটা নৃশংস ঘটনার পরে এই বার্তা সামনে রেখেছেন। তৃণমূল কংগ্রেসের দিকে এই খুনের জন্য আঙুল উঠছে সেটা দেখার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে তৃণমূল বলছে যে আমরা চন্দ্রনাথ রথের যে খুনের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। তারই সঙ্গে বিজেপির হাতে ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কংগ্রেসের 3 জন কর্মী তারা মারা গেছেন, তারা খুন হয়েছেন, সেটারও আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা চাইছি সিবিআই তদন্ত হোক, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক, যাতে দোষীরা কঠোরতম শাস্তি পায়, কঠোরতম পদক্ষেপ যেন তাদের বিরুদ্ধে নেওয়া হয়। গণতন্ত্রে হিংসা বা রাজনৈতিক খুনোখুনির কোনো জায়গা নেই। শব্দের ঘেরাটোপে সমস্ত অঙ্ক মিলিয়ে দেওয়া রাজনীতির বহু পুরনো চাল। এই মুহূর্তে এই যে তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্ত চাইছে আর বিজেপি এই মুহূর্তে বলছে যে আপনারা রাজ্যের পুলিশের ওপর, রাজ্য পুলিশের ডিজি যে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, সিআইডি এসআইটি গঠন করা হয়েছে, তার উপরে ভরসা রাখুন। যে তৃণমূল কংগ্রেস সিবিআই এর কথা শুনলেই সঙ্গে সঙ্গে খেপে যেত, তাদের একেবারে গা জ্বলে যেত, তারা বর্তমানে সিবিআই তদন্ত চাইছে। আর বিজেপি বলছে আমাদের রাজ্য পুলিশ করতে পারে না, এমন কোনো কাজ নেই, তাদের করতে দেওয়া হতো না, আপনারা রাজ্য পুলিশের তদন্তের উপর ভরসা রাখুন। এটাও কিন্তু পালাবদলের একটা বিরাট বড় উদাহরণ যেটা এই মুহূর্তে সামনে আসছে। দেখুন এই মুহূর্তে নানা রকম যুক্তি দুপক্ষের তরফ থেকেই কিন্তু সামনে রাখা হচ্ছে। তৃণমূলের তরফ থেকেও যেমন যুক্তি আছে, বিজেপির তরফ থেকেও আছে। বিজেপির কর্মী সমর্থকরা একাধিক যুক্তি খাড়া করছেন, অনেকেই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন। কেউ আবার ডিপ স্টেটের কথা বলছেন, কেউ বলছেন বাংলাদেশের হাত রয়েছে, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, নানা রকম ঘটনার কথা তারা সামনে তুলে ধরছেন। কেউ আবার বলছেন যে 9 তারিখ পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে, তারপরে কি হবে এইটা ভেবে আবার অনেকে আতঙ্কিত হচ্ছেন, অনেকে সেটা প্রশ্ন করছেন। 9 তারিখ পর্যন্ত চুপ থাকতে হবে এই বার্তাটা দেখে অনেক সাধারণ মানুষজন ভীত সন্ত্রস্ত হচ্ছেন যে তারপরে আবার পরিস্থিতি কিছু খুব আরো খারাপ হবে, এরকম কি মনে হচ্ছে? আপনারা জানেন যে এই মুহূর্তে বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ তিনি এআই দ্বারা নির্মিত একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে চন্দ্রনাথ রথের মুখ, তিনি রক্তাক্ত এবং তিনি একটি পদ্মফুল শুভেন্দু অধিকারীর দিকে তুলে ধরছেন এবং তিনি সেখানে বলছেন, দাদা তুমি বিচার করো। এই ছবিটা বিজেপির কর্মী সমর্থকদের আবেগ, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের একটা প্রতীক হয়ে উঠেছে। এই ছবি প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারাও পোস্ট করছেন এবং এই ছবিকে সামনে রেখে তারা কিন্তু বিচার চাইছেন এবং অনেকেই কিন্তু বদলার দাবিও সামনে রাখছেন। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকেও আবার এই মুহূর্তে যখন তাদের দিকে আঙুল উঠতে শুরু করেছে, দুটো যুক্তি বা দুটো থিওরি তৃণমূলের তরফ থেকেও আবার হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। একদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এরকম ঘটনাই প্রথমবার ঘটলো তা নয়, এর আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এরকম ঘটনা ঘটেছে এবং সেই সমস্ত তদন্ত ধামাচাপা পড়ে গেছে। কারা শুভেন্দু অধিকারীর এত কাছের মানুষকে খুন করেছেন সেগুলো কিন্তু সামনে আসেনি, জানা যায়নি। তাহলে চন্দ্রনাথ রথের ক্ষেত্রে সেই তদন্ত ঠিকঠাক মতো হবে তো, এই প্রশ্ন তোলা হচ্ছে। আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরও একটা যুক্তি যেটা সাজানো হচ্ছে, যেটা সামনে রাখা হচ্ছে, সেটা হলো যে ধর্মীয় মেরুকরণকে আরও
বৃহত্তর জায়গায় পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর হয়তো দেখা যাবে যে যারা ধরা পড়লো তারা হচ্ছে মুসলিম, যারা ধরা পড়েছে এই খুনের ঘটনার জন্য ইনএভিটেবলি দেখা যাবে যে তাদের নামগুলো মুসলিম নাম, এবং তারপরে কিন্তু ধর্মীয় মেরুকরণ একটা দাবানলের মতো ছড়িয়ে গিয়ে একটা ভয়ঙ্কর অশান্তির পরিস্থিতি তৈরি করবে। এইরকম নানা রকম যুক্তি তৃণমূলের তরফ থেকে সামনে রাখা হচ্ছে। এবার এখানে এইগুলো গেল দুই শিবিরের কথা, দুই শিবিরের যুক্তি, কিন্তু তার থেকে বাইরে বেরিয়ে প্রশ্ন করার জায়গা বা পরিসর কি আছে? যদি থাকে তাহলে প্রশাসনের জন্য কিন্তু বেশ কিছু অত্যন্ত গম্ভীর প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে আপনি যদি প্রশ্ন করেন যে এই ঘটনা কেন ঘটলো, কারা ঘটালো, দায় কে নেবে, এর দায় কার, তাহলে সেই উত্তরটা কাকে দিতে হবে? এই উত্তর প্রশাসনকে দিতে হবে। দেখুন, আপনারা জানেন যে এখনো পর্যন্ত নতুন সরকার শপথ গ্রহণ করেনি, পুরনো সরকার চলে গেছে। তাহলে এই মাঝখানের সময়টাতে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের উত্তর দিতে হবে। যে কথা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, শুভেন্দু অধিকারী নিজে বারবার বলেছেন, এই অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কাজ উত্তর দেওয়া, তাদের কিন্তু উত্তরটা দিতে হবে। আমি জানি এই মুহূর্তে অনেকেই একটা যুক্তি খাড়া করতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো পদত্যাগ করছেন না, তাহলে ওনাকেই উত্তর দিতে হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জেদ করে বসে রয়েছেন, তার পদত্যাগ করা না করা দিয়ে এই মুহূর্তে কিচ্ছু যায় আসে না, এবং তিনি পদত্যাগ করছেন না বলে প্রশাসন তার হাতে রয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। এবং সেটা কিন্তু নির্বাচনের সময় থেকে নেই। আপনারা জানেন নির্বাচনের সময় থেকে কিন্তু এই সমস্ত দায়ভার নিজের হাতে তুলে নিয়েছেন নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় পুলিশের বড় কর্তা যারা রয়েছেন তাদের আধিকারিকদের তাদের বদলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাহলে এই উত্তর দেওয়ার জায়গায় কারা রয়েছে, এই প্রশ্ন যদি কাউকে করতে হয় তাহলে কাদের করবেন? একদম সাধারণ মানুষজন তারা কাদের প্রশ্ন করবেন? রাজনীতি থেকে বেরিয়ে যারা জানতে চাইছেন তারা কাদের প্রশ্ন করবেন? বর্তমানে আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভোটের আগে থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আমাদের রাজ্যে ভোট মিটে যাওয়ার পরেও 2 মাস 60 দিন। তারা কোথায়, তারা কিসের ওপর নজর রাখছে, কি করছে, এই প্রশ্নটাও আপনি করবেন। এই প্রশ্নগুলো আপনি কাদের করবেন? বর্তমানে আমাদের যিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তার উত্তর দেওয়ার কথা। এছাড়া আমাদের রাজ্যের যিনি সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তিনি। তারই সঙ্গে আমাদের রাজ্যে বর্তমানে পুলিশের ডিজি পদে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা। আমাদের রাজ্যে বর্তমানে যিনি মুখ্য সচিবের পদে দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন সেই দুষ্যন্ত নারিওয়াল। আমাদের রাজ্যে বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার যিনি রয়েছেন তিনি, এবং তারই সঙ্গে আমাদের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেল, তাদের প্রশ্ন করুন। এক্স্যাক্ট ইন দিস অর্ডার এই প্রশ্ন তাদের করুন। কে করলো, কেন এই ঘটনা ঘটালো, সেই সমস্ত কিছু খুঁজে বের করার জন্য প্রচুর ফেলুদা ব্যোমকেশ বক্সী এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন, এর কোনো অভাব হবে না। কিন্তু সত্যি কথাটা যারা বলতে পারবেন, যারা উত্তর খুঁজে আনবেন এবং উত্তর দেওয়াটা যাদের দায়িত্ব, তারা হচ্ছেন এরা। এদের কাজ এই উত্তর খুঁজে বের করা, তদন্ত করে উত্তর সামনে আনা, মানুষকে, সাধারণ মানুষকে উত্তর দেওয়ার জন্য এরা দায়বদ্ধ। এবং এই মানুষগুলো কিন্তু এই কাজটা করার জন্যেই সরকারের কাছ থেকে জনগণের টাকায় মাইনে পান। তাই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা এই মুহূর্তে ভয় পাচ্ছেন এবং যারা প্রশ্ন করছেন যে বাংলার বুকে এই রকম নৃশংস একটা কাজ কে করলো, কেন ঘটালো, এর উত্তর খুঁজতে হলে প্রশ্নটা এই প্রশাসনকে করুন। বিজেপির সরকার এখনো পর্যন্ত গঠিত হয়নি, অর্থাৎ সেই নতুন সরকারের প্রশাসন এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই এই অন্তর্বর্তী প্রশাসনকেই কিন্তু এর উত্তরটা এই মুহূর্তে দিতে হবে এবং প্রশ্নটা তাদেরকেই করুন। দেখুন, বিষয়টা হচ্ছে, আমি এটা আগেও বলেছি, একটা পুরো প্রেসার কুকারের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা একদম প্রেসার কুকারের মতো হয়ে আছে, এবং প্রেসার কুকারে যেটা হয়, সিটি দিয়ে ভাপটা বের করে না দিলে প্রেসার কুকার বার্স্ট করে, ফেটে যায়। বিশেষ করে সেই সমস্ত জায়গা যেখানে একদম তৃণমূলের জেতা এলাকার পাশে বিজেপির জেতা এলাকা রয়েছে। বিজেপি সেখানে বিজয় মিছিল বার করছে, তৃণমূলও আবার পাল্টা মিছিল বার করে বুঝিয়ে দিতে চাইছে, হিসাব করে নিতে চাইছে, হামলা পাল্টা হামলা, এই সমস্ত জিনিসপত্র কিন্তু চলতে থাকছে। এবার এর মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পুরোটা অস্বীকার করতে চান যে না এরকম কিছুই হয়নি, তাহলে কিন্তু সেটা একেবারে মিথ্যে কথা বলা হবে। বর্তমানে যিনি রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত ডিজি রয়েছেন, তিনিও কিন্তু এই কথা বলেছেন যে ভোট পরবর্তী সময় 200-র বেশি এফআইআর হয়েছে, তার ভিত্তিতে প্রায় 433 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সাবধানতা অবলম্বন করার জন্য আগেভাগে 1100 জনকে আটকে রাখা হয়েছে, যাতে তারা এই সমস্ত ঝামেলা, আরও হানাহানি, হিংসা, হামলা, এই সমস্ত ঘটনা তৈরি করতে না পারেন। এই মুহূর্তে এত বড় একটা নৃশংস নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ড, একটা রাজনৈতিক খুনের ঘটনার পর, এরপর পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে বাঁক
নেয় সেটাই দেখার। প্রেশার কুকারের সিটি দিয়ে ভাপ বের করে দেওয়া হয় নাকি প্রেশার কুকারটা আলটিমেটলি বার্স্ট করে, ফেটে যায়, সেটাই কিন্তু দেখার। নতুন সরকারের প্রশাসন গঠন হওয়ার পর কোন দিকে যায় এই পরিস্থিতি সেটা দেখার জন্য আমাদের এখানে থাকতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে তারা অলরেডি চিন্তিত, তারা ভীত। এই ভীতি আতঙ্কিত হওয়ার জায়গা নেবে কিনা, এই ভীতি আতঙ্কের মোড় নেবে কিনা, তার উত্তর দেবে সময় এবং নতুন সরকারের নতুন প্রশাসন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।